প্রথমেই ধন্যবাদ জানাই আর্যভট্ট সায়েন্স সেন্টারকে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের অনুষ্ঠান মূলত নেচার ক্যাম্প। আমি আজকে এখানে অল্প সময় মূল বিষয়ের উপর কিছু কথা বলবো। সে কথাগুলো হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। এখানে তিনটে শব্দ, একটা সলিড, আমরা যারা বিশেষ করে ছাত্ররা আছি তারা জানি সলিড কাকে বলে। ওয়েস্ট সেটাও আমরা জানি বা আমরা পরবর্তীতে বলবো। এবং সবচেয়ে বড় শব্দ এখানে ম্যানেজমেন্ট। আচ্ছা, এর আগে তোমরা যারা সোজা আমাদের সেই ফ্ল্যাক্স মানে আমাদের যে বোর্ডটা আছে সেখানে একদম মধ্যে দেখো একটা সিম্বল আছে, একদম মধ্যে উপরে লাইফ ক্যাপিটাল এল লেখা আছে, স্মল আই, তারপরে আবার এফ ক্যাপিটাল ই ক্যাপিটাল। তাহলে সেই লেখাটার মধ্যে একটা কোনো স্টাইল আছে তো? একটা অ্যালফাবেটকে হঠাৎ স্মল লেটার করে দেওয়া হয়েছে, বাকি তিনটাই ক্যাপিটাল লেটার আছে। আসলে প্রথম এটাই আমাদের বুঝতে হবে আজকের এই অনুষ্ঠানে। ক্যাপিটাল এল স্মল আই মিন করছে লাইফ, আর পরের দুটো অ্যালফাবেট মিন করছে লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট। ফর এনভায়রনমেন্ট বাংলায় যদি আমি বলি, লাইফস্টাইল শব্দের অর্থ আমাদের জীবন শৈলী। আমাদের জীবন শৈলী আমরা প্রতিদিন ছোটবেলা থেকে আস্তে 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 বড় হচ্ছি তো, এবং প্রতিদিনেরই আমাদের একটা ব্যক্তিগত জীবনশৈলী আমাদের আছে, ঠিক না? হয়তো কারোর জীবনশৈলী একটু আলাদা, অন্যর হয়তো আরেকটু ডিফারেন্ট। আজকালকে যারা আমরা বিশেষ করে গ্রামাঞ্চলে থাকি তাদের জীবনশৈলী এবং যারা আমরা শহরাঞ্চলে থাকি, মেট্রো সিটিতে থাকি, তাদের জীবনশৈলী কি এক? অনেক তফাৎ আছে। তাহলে এখানে এই শব্দটা লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট নিয়ে আসার একটাই কারণ যে আমাদের যে পরিবেশ, একটু আগে স্যার বলে গেছেন যে পরিবেশ বলতে আমরা কি বুঝি, এনভায়রনমেন্ট। সেই এনভায়রনমেন্ট কিন্তু, সেই পরিবেশ কিন্তু সম্পূর্ণভাবে আমাদের জীবনশৈলীর সঙ্গে সম্পর্কিত। তাহলে জীবনশৈলী যদি বদলায় তাহলে পরিবেশ বদলাবে। তাই আজকের যে পরিবেশ, তোমরা আজকে যে পরিবেশ দেখতে পাচ্ছ, সেই পরিবেশের সঙ্গে আমাদের জীবনশৈলীর সম্পর্ক আছে কিনা না সেটা তোমরাই ঠিক করতে হবে। যেমন গেল 2 দিন বা 3 দিন এত বেশি টেম্পারেচার ছিল না, আজকে একটু কম। তাহলে তুমি কি মনে করো সেই টেম্পারেচার যে 3 দিন ছিল তার জন্য আমরা দায়ী? সবাই তো বলবে সেটা তো নেচার, কেউ কেউ আবার বলবে সেটা তো আমাদের যাকে আমরা উপরওয়ালা বলি, উনি হয়তো ঠিক করে দিয়েছেন আজকে টেম্পারেচার বাড়বে, আজকে টেম্পারেচার কমবে। তাই কি না, আসলে ওই 3 দিনের যে টেম্পারেচার ছিল তার জন্য আমরাই দায়ী। একটু দেখো তো, এই একটা ছোট ঘর আমরা বসে আছি, এখানে 4টা এয়ার কন্ডিশনার লাগানো আছে, ঠিক আছে? কি আরাম! এটা আমাদের জীবন শৈলীর পরিবর্তন চাইছি আমরা, আরাম চাইছি আমরা। কিন্তু জানো, এই ধরনের যে এয়ার কন্ডিশনার মেশিনগুলো যত বেশি করে লাগাবে ঘরে ঠান্ডা হবে, কিন্তু আস্তে আস্তে বাইরের গরম আরো বেড়ে যাবে। তাই আজকে যদি তোমার সেই জীবনশৈলীর পরিবর্তনের জন্য সেই এসিগুলো লাগাচ্ছ, ঘরে ঠান্ডা ঠিকই হবে কিন্তু বাইরের ঠান্ডা আর হবে না, দিন দিন বাড়তেই থাকবে। এখন আমাদের এখানে কত টেম্পারেচার হয়, কেমন যায় টেম্পারেচার? 38, 36 এরকম যায় তো। আমরা শুনতে পাচ্ছি বই, খাতা, কলম ইত্যাদিতে খবর আসছে যে প্রতি বছর 1 ডিগ্রি 2 ডিগ্রি করে তাপমাত্রা বাড়ছে। তাহলে আজকে যদি নিয়ার অ্যাবাউট 38 ডিগ্রি হয়,
20 বছর পরে কত হবে? আরো 20 ডিগ্রি, নিয়ার অ্যাবাউট 60, নিয়ার অ্যাবাউট 60। 25 বছর পরে 65, বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। কিন্তু বইয়ে আমরা পড়েছি যে 65 ডিগ্রি টেম্পারেচারে এই পৃথিবীতে কোনো প্রাণ থাকতে পারবে না। চিন্তা করো, আগামী 20 বছর, আমাদের হয়তো বয়স হয়ে গেছে, কিন্তু তোমরা তো আগামী 20 বছর পরে একদম চুস্ত সবাই, তখন কিন্তু এই পৃথিবীতে বাঁচার আশঙ্কা, উপায় নেই। তাই আমাদের আজকেই আমাদের জীবনশৈলীর পরিবর্তন দরকার। যে কি করলে, একটু আগে একটা শব্দ স্যার বলে গেছেন, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। হ্যাঁ, আমরা সবাই চাই উন্নতি হোক, সবাই চাই গাছপালা কেটে বড় বড় বিল্ডিং তৈরি হোক। হ্যাঁ, আমরা চাই, কিন্তু সেই চার পিছনে আরেকটা মোটিভ থাকতে হবে, যে শুধু আমি নয়, আমার পরবর্তী যারা আসবে। আজকে আমার ছেলে তোমাদের মতো স্কুল কলেজে যাচ্ছে, আগামী 20 বছর পরে হয়তো তার ছেলে স্কুল কলেজে যাবে। আজকের যে গরম সেটা আমরা সহ্য করতে পারছি, কিন্তু ওর ছেলে কিন্তু সেই গরম সহ্য করতে পারবে না। তাহলে এত ডেভেলপমেন্ট দিয়ে আমরা কি করব? দরকার আছে কি সেই ডেভেলপমেন্ট? যদি আমার ছেলের ছেলেই যদি স্কুলে যেতে পারে না, তার দরকার আছে কি? না। তাহলে ডেভেলপমেন্ট হতে হবে, কিন্তু সেটা সাস্টেইনেবল, সেটা সাস্টেইনেবল, সাস্টেইন করতে হবে। এই পৃথিবীকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে হবে, তাহলেই আমাদের ডেভেলপমেন্ট দরকার। আমরা দেখো এখন কি হচ্ছে, তোমরা তো অনেক ছোট তো এখন, কিন্তু তার থেকে ছোট অবস্থায় যখন তুমি নার্সারি বা কেজি 1 কেজি 2তে ছিলে, তখনও তোমার বইয়ে এনভায়রনমেন্ট সায়েন্স ছিল, আজও আছে। যখন তুমি কলেজে যাবে তখনও এনভায়রনমেন্ট সায়েন্স থাকবে, যখন তুমি মাস্টার্স ডিগ্রি করবে বা আরো উপর দিকে যাবে তখনও এনভায়রনমেন্ট সায়েন্স পড়বে। তার মানে জন্মলগ্ন থেকে আমরা এনভায়রনমেন্ট সায়েন্স পড়ছি, কিন্তু পরে কি হচ্ছে? এনভায়রনমেন্টকে বাঁচাতে পারছি না। তারপরেও আমাদের সরকার বা আমাদের যে সিস্টেম চলছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে একদম ছোটবেলা থেকে সবাইকে এনভায়রনমেন্টের নলেজ থাকতে হবে, এবং সেই নলেজের উপর ভিত্তি করেই আমরা এনভায়রনমেন্টকে বাঁচানোর চেষ্টা করে যাব। আজকে এখানে তোমরা যারা এসেছো, হয়তো 100 জন এসেছো, এখান থেকে 5 জন হলেও আজকের পরে একটু চিন্তাধারা তোমাদের নিশ্চয়ই একটু ভালো হবে। এটাই তো আমাদের লক্ষ্য। না হলে কি দরকার ছিল তোমাকে স্কুল থেকে এখানে নিয়ে আসার? এখানে নিয়ে এসে টুপি টুপি লাগিয়ে বসে রইলাম, বা 1 দিন 2 দিন আরাম করে চলে গেলাম। এটা কি আমাদের লক্ষ্য? না। আমাদের লক্ষ্য 100 জনকে আমরা ডাকবো, তার মধ্যে থেকে 5 জন হলেও সেই মেসেজটা বাড়িতে নিয়ে যাবে, এবং সেই মেসেজ 5 জন যখন বাড়িতে নিয়ে যাবে, বাড়িতে গিয়ে মা বাবা ভাই বোনকে অ্যাটলিস্ট ও শেয়ার করবেই। তাহলে 1 জন থেকে 4 জন, তোমরা 5 জন মেসেজ নিয়ে গেলে তো দেখো 20 জনের কাছে মেসেজ পৌঁছে গেছে, এবং সেই 20 জন থেকে আরো মেসেজটা পৌঁছবে। তাহলে এখানে যারা এসেছো তাদেরকে আমরা বারবার রিকোয়েস্ট করব যে একটু হলেও এখান থেকে যে কথাগুলো শুনবে সেটা চাইবে যে তোমার নিজের ব্যক্তিগত জীবনের যে শৈলী, যে লাইফস্টাইল, সেখানে তুমি প্রয়োগ করতে পারো কি না, চেষ্টা করবে। কারণ আমরা দেখেছি, আমরা বারবার বলি পলিউশন, দূষণ, এনভায়রনমেন্ট পলিউশন, এনভায়রনমেন্টের দূষণ হচ্ছে। আমি তো বলছি যে আমাদের মানসিকতার দূষণ হচ্ছে। আমরা নিজেই তো ঠিক না, ড্রেনে সেই ব্যাগটাকে ফেলে দিচ্ছেন। কি ভাবছেন যে আমার বাড়ি তো ঠিকই রইল, ওই বাড়ির ড্রেনটা ব্লক হলে আমার আর কি। কিন্তু যখন বৃষ্টি হবে খুব বেশি করে, প্রথমে ওদের বাড়ির ড্রেনটা ব্লক হয়ে যাবে, পরবর্তীতে আমাদের বাড়ির ড্রেন ব্লক হয়ে যাবে। তাই আমরা হয়তো ভাবি যে আমার ঘর, আমার বাড়ি, আমার পরিবেশ ঠিক থাকুক, বাকি যা খুশি হোক, কিন্তু সেটা সবার উপরে ইম্প্যাক্ট আসবে। পরিবেশ কারো একার জন্য নয়, পরিবেশ সবার জন্য। তাই আজকে প্রথমেই বললাম যে পরিবেশ সম্পর্কে আমাদের চিন্তাধারাটা কি হতে হবে, একটু হলেও পজিটিভ চিন্তা আমাদের থাকতে হবে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, তোমরা জানো যে আমাদের ম্যাটার 3 রকম হয়, সলিড, লিকুইড, গ্যাস। সলিড সম্পর্কে আর কিছু আমার বলার নেই।
ওয়েস্ট বলতে আমরা আসলে কি বুঝি? সাপোজ তোমরা আজকালকে খুব এই ধরনের পেন দিয়ে লেখা চলছে, কেউ কি কলম শেষ হয়ে গেলে দোকান থেকে রিফিল কিনতে যাও? কেউ যাও না। কেন? বলে হয়তো বলবে পাওয়াই যায় না, হয়তো বলবে পাওয়াই যায় না। তারপরে খবর রাখছো কি সেই কলমটা কোথায়? তোমার পুরানো কলমটা, তোমার পুরানো কলমটা কোথায়? জানি না, জানি না। তাহলে কলমটা কি লিকুইড না সলিড না গ্যাস? সলিড। এখন যেহেতু তোমার আর দরকারে আসছে না, তখন সেটা হয়ে গেছে ওয়েস্ট। তার মানে যা আমাদের দরকারে আসে না তাই আমাদের ওয়েস্ট, ডিসকার্ডেড মেটেরিয়াল, যেটাকে আমরা আর চিন্তা করি না যে সেটাকে আবারও আমরা ইউজ করতে পারবো কি না। হ্যাঁ, হয়তো ইউজ নাও করা যেতে পারে। আজকে যদি আমি বাজারে রিফিল না পাই তাহলে আমার তো করার কিছু নাই, নতুন কলম কিনতেই হবে। কিন্তু পুরনো কলমটাকে কিভাবে সুন্দর করে রেখে দেওয়া যায়, যাতে আমরা সবাই দেখছি যে এই কলমটা প্লাস্টিক দিয়ে তৈরি, ঠিক না? তাই প্লাস্টিক দিয়ে তৈরি কলমকে যদি আমরা কোথাও ফেলে দেই আমার কোনো অসুবিধা হবে না ভাবছি। আসলে সেখানে এনভায়রনমেন্ট একটু হলেও নষ্ট হবে, কারণ এখানে জিনিসটা কি প্লাস্টিক, তার একটা ক্ষতিকারক দিক আছে, আমরা দেখব। তাহলে এই ধরনের যেসব জিনিস, ঘরে আমাদের অনেক জিনিস আছে যেগুলো আমাদের দরকারে আসে না, কিছুদিন পরে আমরা সেগুলোকে ডিসকার্ড করে দিই, ফেলে দিই, এগুলোকে আমরা বলি ওয়েস্ট। এখন না ফেলে যদি সেটাকে দিয়ে আমরা অন্য কিছু একটা করতে পারি, আরো কিছুদিন যদি অন্য কোনো ব্যবহার আমরা করতে পারি, ভালো করে যত্ন করে আমার কাছেই রাখতে পারি, দেন ইট ইজ ম্যানেজমেন্ট। তাহলে এখানে দেখাও একটা ছোট করে লেখা আছে রিসাইকেল টুডে সেভ টুমরো। তার মানে আজকেই যদি সেই কলমটা দিয়ে অন্য কিছু একটা তৈরি করা যায়, আগামী কালকে আমরা বাঁচাতে পারবো। সাপোজ তোমরা প্লাস্টিক বোতল ইউজ করছো, অনেক আমরা এখন ইউজ করি না, প্লাস্টিক বোতল ইউজ করার পরেই আমরা ফেলে দিই, কিন্তু সেই প্লাস্টিক বোতল থেকে অনেকেই অনেক কিছু তৈরি করছেন, সেটা ম্যানেজমেন্ট, সেটা ম্যানেজমেন্ট। স্যার বললেন যে আগামীতেই আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে এই ধরনের এক্সিবিশন হবে, কে কি করতে পারো। আজকে প্লাস্টিক বোতল থেকে কোনো কিছু একটা তৈরি করা যায় কিনা, আমি কিছুদিন থেকে খুব ইউটিউব দেখছি বা ওইগুলো দেখছি যে প্লাস্টিক বোতলগুলোকে কিভাবে বিভিন্ন ছোট ছোট গাছ লাগানোর জন্য টব বানানো যায়, বিভিন্ন ডিজাইনের টব বানানো যায়। আসলে টব বানানো আমার উদ্দেশ্য নয়, টব তো বাজারেও কিনতে পাওয়া যায়। আমরা চাইছি কি করতে, সেই প্লাস্টিক বোতলটাকে আরেকবার ইউজ করতে। ঠিক আছে, তোমরা দেখবে প্লাস্টিক বোতল দিয়ে এখন বাড়ির বেড়া মানুষ দিচ্ছে, নেটের বদলে প্লাস্টিক বোতল দিয়ে খুব সুন্দর করে ফেন্সিং দিচ্ছে। এটাই একটা উদ্দেশ্য যে পরিবেশটাকে দেখো, শুধু কথা আর বসে বলতে হবে না, ছবিগুলো দেখো। দেখো তো ডান দিকের একটা ছবি, ভয়াবহ ছবি। বা তোমরাও এখনো যদি করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দিতে বিভিন্ন জায়গায় এভাবে ডাম্পিং করা আছে ওয়েস্ট। এখন হচ্ছে যে সেই ওয়েস্টগুলো কোথা থেকে আসে, বিভিন্ন সোর্স থেকে ওয়েস্টগুলো আসছে এবং সেই সোর্স থেকেই আমরা ওয়েস্টকে ক্লাসিফিকেশন করি, আমরা ডোমেস্টিক ওয়েস্ট বলি। আজকে আমাদের বাড়িতে যে ওয়েস্ট প্রতিদিন তৈরি হয় আমরা সেগুলো মিউনিসিপ্যাল অথরিটিকে দিয়ে দিই, মিউনিসিপ্যাল অথরিটি সেগুলোকে নিয়ে যায়। ঠিক আছে, সেগুলোকে আমরা ডোমেস্টিক ওয়েস্ট বলতে পারি। এইভাবে বিভিন্ন ক্লাসিফিকেশন আমরা করতে পারি ওয়েস্টগুলোকে। একবার চিন্তা করো তো, এই যে এসকেরায় সিভিল হসপিটাল আছে আমাদের, কত বড় হসপিটাল, সেখান থেকে কি কি ওয়েস্ট জেনারেট হতে পারে, কি কি তৈরি হতে পারে যেগুলো হয়তো পুনরায় আর কাজে লাগবে না। কি কি হতে পারে? প্রথমেই দেখো স্যালাইন ইউজ করা হচ্ছে, বটল আসছে নানা রকমের, এমনকি আমাদের যেগুলো অপারেশন থিয়েটার সেখান থেকে কটন বা অনেক ধরনের ময়লা জিনিস পর্যন্ত আমাদের হসপিটাল জেনারেট ডেঞ্জারাস। সেই বায়োমেডিক্যাল ওয়েস্ট বলে সেগুলোকে, বা হেলথ কেয়ার ওয়েস্ট বলে। শিলচরের মতো জায়গায় কতগুলো নার্সিংহোম আছে, কত পেশেন্ট আছে, শিলচর মেডিকেল কলেজ কত বড়, পার ডে কতগুলো ওয়েস্ট তৈরি করতে পারে, একটু চিন্তা করো তো। সেই ওয়েস্টগুলো যায় কোথায়? শিলচরের বিভিন্ন অঞ্চলে এই ধরনের ডাম্পিং গ্রাউন্ড বা ডোমেস্টিক ওয়েস্ট, মিউনিসিপ্যাল ওয়েস্ট, বা আমরা বলছি বায়োমেডিক্যাল ওয়েস্ট,
এখন সবচাইতে বড় আরেকটা ওয়েস্ট আছে, যেটাকে আমরা ই ওয়েস্ট বলি বা ইলেকট্রনিক ওয়েস্ট বলি। আমরা একটা ছবি একটু দেখলেই বুঝবো, এগুলো সব ছবি দেখছো। এই ছবিটা, আচ্ছা এই ছবিটিতে দুটো ছবি আছে, ঠিক আছে। একটা ছবি আমরা গুগল থেকে নিয়েছি, আমার সঙ্গে সঙ্গমিত্রা ম্যাডাম এসেছেন, উনি সব তৈরি করেছেন এগুলা। কিন্তু পাশের যে ছবিটা সেটা আমার কলেজের ই ওয়েস্ট। দু একদিন আগে আমাদের কলেজের অফিস রুমটাকে পরিষ্কার করা হচ্ছিল, সেখান থেকে এসে ডান দিকের যে ছবিগুলা, কম্পিউটারের ভাঙা সব জিনিস, এয়ার কন্ডিশনারের ভাঙা জিনিস, বিভিন্ন যন্ত্রপাতি, টাইপরাইটার ইত্যাদি ইত্যাদি ডাম্প হয়ে গেছে, এক ট্রাক হবে। এগুলোকে আমরা ই ওয়েস্ট বলি। এবং আমরা জানি ই ওয়েস্টগুলো কিন্তু সবচাইতে ডেঞ্জারাস, কারণ সেখানে এমন এমন কিছু কম্পাউন্ড বা এমন এমন কিছু মেটেল আছে, লেড ব্যবহার করা হয়, নিকেল ব্যবহার করা হয়, ক্রোমিয়াম ব্যবহার করা হয়, এবং কম্পিউটারে সিলিকন ব্যবহার করা হয় বা পলিসাইক্লিক হাইড্রোকার্বন ব্যবহার করা হয়। সেইগুলোকে আমরা এইভাবে ডাম্পিং করছি এবং বর্তমানে আমরা কোনো জায়গা পাচ্ছি না যে কোথায় এগুলোকে আমরা ফেলে দেব। এমনকি যারা প্রতিদিন সকালে আসে না, ভাঙ্গা লোহা টিন চিৎকার করে বাড়ির সামনে, ওরাও এগুলো নেয় না, বলে না এগুলো আমরা নেব না। ঠিক আছে, তাহলে এগুলো আমরা ফালাবো কোথায়? কোথায় আমরা ফালাবো? এবং এগুলোকে ম্যানেজমেন্ট করার যে প্র্যাকটিস, সেগুলো আমাদের হাতে নেই। তাই হয়তো বাধ্য হয়েই আমরা একটা সময় কি করব, সেগুলোকে কোনো একটা জায়গায় ফেলে দেব। ফেলে দেওয়ার পরে এনভায়রনমেন্ট পলিউশন হবে। তাহলে এই প্র্যাকটিসগুলো আমরা চেষ্টা করে অনেক সময় পারি না। এক সময় লুৎফুর স্যার একটা খুব ভালো প্রপোজাল দিয়েছিলেন, সেটা আমাদের গুয়াহাটি থেকেই উনি প্রপোজালটা নিয়ে এসেছিলেন। তোমরা যখন স্কুলে যাও, আমি শিখেছি লুৎফুর স্যারের কাছে থেকে, তোমরা যখন স্কুলে যাও কয়টা বোতল নাও? একটা জলের বোতল। কিন্তু স্যার এক সময় বলেছিলেন দুটো নেওয়ার জন্য। দুটো বোতল দিয়ে কি হবে বলছিলেন? একটাতে জল নেবে আর একটা খালি নেবে। খালি বোতল দিয়ে কি হবে? কি হবে? তুমি স্কুলে গিয়ে চকলেট খাও, কুরকুরি খাও, চিপস খাও, খাও না? প্যাকেটগুলো কি করো? ফেলে দাও। কই ফেলে দাও? স্কুলে। লুৎফুর স্যার বলেছিলেন যে সেই প্যাকেটগুলো ওই যে খালি বোতলটা, সেই বোতলে ভরে বাড়িতে নিয়ে আসার জন্য। কারণ তোমার চিপসের প্যাকেট, তোমার কুরকুরির প্যাকেট বইবার জন্য স্কুল নয়। তাই সেই চিপসের প্যাকেট বা কুরকুরির প্যাকেটটাকে তুমি বাড়িতে নিয়ে আসো। সুতরাং সেই খালি যে বোতলটা, সেটা একটা ডাস্টবিন, মোবাইল ডাস্টবিন আমরা বলতে পারি। কার জন্য? শুধু ছাত্রদের জন্য। কারণ আমরা একসঙ্গে আমরা গিয়েছিলাম একটা স্কুলে, লালা এদিকে, আমরা গিয়ে একটা জায়গা তৈরি করেছি। সব স্কুলে তো জায়গা নেই, কিছু কিছু স্কুলে জায়গা আছে। সেখানে তোমরা তোমাদের শিক্ষকদের বলবে এই ধরনের একটা ডিমার্কেটেড এরিয়া করে দিতে। সেখানে তোমাদের চিপসের প্যাকেট, কুরকুরির প্যাকেট, চকলেটের প্যাকেট সেখানে প্রতিনিয়ত ডাম্পিং করবে একটা সিলেক্টেড জায়গায়। তখনই সেটা হয়ে যাবে ম্যানেজমেন্ট। তখনই সেটা হয়ে যাবে ম্যানেজমেন্ট। কারণ সম্পূর্ণ স্কুলে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিলে স্কুল অথরিটি, স্কুলের অধ্যক্ষ মহোদয়, প্রিন্সিপাল, হেডমাস্টার যিনি আছেন, ওনারও একটা হেডেক হবে। তাই তোমরা যদি কোনো একটা জায়গায় এই ধরনের ডাম্পিং করতে পারো, সেটা খুব ভালো হবে। এবং দু একটা স্কুল হাইলাকান্দিতে সেই কাজগুলো করছে, আমরা দেখেছি, বা আমরা নিজেরা মিলে সেই ধরনের ডাম্পিং আমরা তৈরি করেছি। ঠিক আছে, এখন হচ্ছে ম্যানেজমেন্ট কথাটা যখনই আমরা বলি, তখন আমাদের কাছে সমস্যা এসে যায়। এবং সেই সমস্যাটাকে খুব ছোট করে সলভ করে দেওয়ার জন্য একটা ছোট ফর্মুলা আমাদের দেওয়া হয়েছে। সেখানে কি বলছি আমরা? 3R, ক্যাপিটাল লেটার R, 3R। আমরা জানি 3R বলতে কি বুঝে? কেউ একজন বলো তো, তুমি বলো তো। ভেরি গুড। রিডিউস, রিসাইকেল, রিকভার অর রিইউজ। ঠিক আছে, সেন্স আমাদের ঠিক থাকলেই হবে। থ্যাংক ইউ। তাহলে প্রথমেই বলা হচ্ছে রিডিউস, তার মানে সেই জীবনশৈলী, সেই জীবনশৈলী। আমাদের জীবনশৈলীতে আমরা চাই, আরো চাই, আরো চাই, আরো চাই।
কিন্তু সেখানে বলে দেওয়া আছে কম চাই, কম চাই, কম চাই, রিডিউস করতে হবে। হ্যাঁ, আমার একটা কলম শেষ হলে আর একটা কলম আমি নেব, একসঙ্গে 5টা কলম নিয়ে আমার কি দরকার, সেটা রিডিউস, কম করে ব্যবহার করতে হবে প্রত্যেকটা জিনিসকে, যে জিনিসগুলো ওয়েস্ট তৈরি করবে। তারপরে বলা হচ্ছে রিডিউসের পরে রিইউজ করতে। হ্যাঁ, চেষ্টা করবে যে আবারও সেই জিনিসগুলোকে কোনো রকমে না ফেলে, না ডিসকার্ড করে ব্যবহার করা যায় কিনা। সেখানে তুমি একটা জিনিস থেকে অন্য আরেকটা জিনিসে তৈরি করে দিতে পারো। আবার কোনো কোনো সময় এই যে আমাদের বাড়ি থেকে আমাদের যেগুলো ভাঙ্গা লোহা টিন নিয়ে যায়, প্লাস্টিকও তো নেয় এখন, পেপারও নিয়ে যায়, নিয়ে কি করে ওরা, কি ডাম্পিং করার জন্য নেয় না, ওরা সেগুলোকে আবার নতুন কিছু তৈরি করে দেয়, সেখানে বলে রিসাইকেল। আমরা দেখছি আমরা পলিথিন বা আমরা যে শব্দটা কমন সেটাকে আমরা বলি পলিমার। পলিমার, তোমরা যারা 9 বা 10 ছাত্র ওরা ওই শব্দটা পেয়ে যাবে কিছুদিনের মধ্যে, পলিমার। এবং প্লাস্টিক ইজ এ পলিমার, রাবার ইজ এ পলিমার। এবং বর্তমান সময়ে আমরা দেখেছি আমাদের জীবনশৈলীর প্রায় সব জিনিসই পলিমার। আজকে আমাদের ঘরের যে দরজা কাঠের আর হচ্ছে না, কিসের হচ্ছে, প্লাস্টিকের। আজকে আমাদের ফ্লোরের এই যে ম্যাটটা আছে সেটাও প্লাস্টিক। চিন্তা করো, এই ম্যাটটা তো একটু পুরনো হয়ে গেছে, আরো 6 মাস পরে নতুন ম্যাট লাগবে, ভেরি গুড, বাট এই ম্যাটটা কি করা হবে, ফেলে দেওয়া হবে। কোথায়, এনভায়রনমেন্টে। তাই এই যে ম্যাটটা যে পলিমার দিয়ে তৈরি, একটা বিষাক্ত পলিমার, পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি, সেটাকে যদি আমরা এইভাবে এনভায়রনমেন্টে নিক্ষেপ করে দিই, আমাদের এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যাবে এবং তার ইম্প্যাক্ট আমাদের মধ্যেই ঘুরে ফিরে আবার আসবে। ঠিক আছে, তাহলে বিশেষ করে আমরা দেখছি পলিথিন ব্যাগ, যেগুলো আমরা এখন কেউ কিন্তু বাজারে ব্যাগ নিয়ে যাই না, যাই কি, খুব কম, শুধু মানি ব্যাগ নিয়ে যাই, কারণ মানি ব্যাগে পয়সা আছে, সেগুলো দিয়ে আমরা কিনবো। যখনই আমি কিনবো সেই দোকানদার আমাকে পলি ব্যাগ দিয়ে দেবে, এবং আমরা বাজার থেকে আসার সময় 4 আঙ্গুলে 4টা ব্যাগ, এই 4 আঙ্গুলে 4টা ব্যাগ ঝুলিয়ে বাজার থেকে আসছি, সব পলিমারের প্যাকেট। এসে কি করব, বাকি জিনিস সব প্রসেস করে ফ্রিজে ফ্রিজে রেখে ভালো ভালো খাবার খেয়ে নেব, প্লাস্টিক ব্যাগগুলোকে যে কোনো জায়গায় ফেলে দেব। এবং বর্তমান সময়ের সবচাইতে টেরিফিক কন্ডিশন ইজ পলিমার, সলিড ওয়েস্ট, পলিমার সলিড ওয়েস্ট, কারণ সব কিছু পলিমার হয়ে গেছে, সব কিছু পলিমার হয়ে গেছে। এবং তোমাদের ইনফরমেশনের জন্য জানাই, চাউলের মধ্যে এখন সেই পলিমার এসে গেছে। আমার খুব সম্ভব আমার পকেটেও মানি ব্যাগের মধ্যে আমার কাছে আছে একটা স্যাম্পল। সেদিন আমাদের কলেজের ক্যান্টিনে চাল এসেছিল, তাই উনি বলছিলেন যে স্যার, কিছু কিছু চালকে দেখতে, কিছু কিছু ধরো 1 বস্তার মধ্যে 2 কেজি চালকে দেখতে একটু অন্যরকম লাগছে। তখন আমি বসে বসে কিছু চাল বেছে আমি দেখলাম এবং কনফার্ম সেগুলো পলিমার। আমি একটু টেস্ট করে দেখেছি, সেগুলো কনফার্ম পলিমার। তাই আগে একটু গল্প শুনতাম যে চাউলের মধ্যেও পলিমার আসছে, সেটা আমার কাছে প্রমাণ আছে। এবং এখনো গল্প শুনি ডিমও নাকি পলিমার হয়ে গেছে, যদিও এখনো আমার হাতে সেই কিছু আমি পাইনি। হয়তো সত্যি হতেও পারে, কারণ পলিমার সব কিছুর মধ্যে এসে গেছে। ফুড মেটেরিয়ালের মধ্যে যদি পলিমার এসে যায়, তার থেকে খারাপ আর কিছু নেই, কারণ আমরা পলিমার খেয়ে নেব, ডাইজেশন হবে না। ঠিক আছে, আমরা এখন পলিমার খাচ্ছি না, কিন্তু আমাদের যারা অ্যাকুয়াটিক, যারা জলে থাকে, আজকে জলে যদি একটা বড় মাছ থাকে আর তুমি যদি একটা প্লাস্টিক প্যাকেটকে মুড়িয়ে জলে ফেলে দাও, আনফর্চুনেটলি সেই মাছটা কিন্তু সেই পলিমার প্যাকেটটা খেয়ে নিতে পারে। সমুদ্রের তিমি মাছগুলো এইভাবে মরছে, কারণ যারা জাহাজে, যারা প্যাসেঞ্জারগুলো যাচ্ছে, তাদের ফুড ম্যাটেরিয়ালগুলো যেগুলো খাওয়ার পরে প্যাকেটগুলো সব সমুদ্রে ফেলে দিচ্ছে, এবং সেখানে যে বড় বড় মাছগুলো আছে সব প্যাকেটগুলো নিচ্ছে। আমরা দেখেছি আমাদের গরুগুলো প্লাস্টিকের প্যাকেট খাচ্ছে, ডাইজেশন হবে নাকি? হবে না। হ্যাঁ, কোথাও একটা কেসে দেখেছিলাম, কোনো একটা গরুর প্যাটের মধ্যে প্রায় 25 থেকে 30 কেজি প্লাস্টিক পাওয়া গেছে। হয়তো আমরাও এমন দিন আসবে, আমাদের প্যাটের মধ্যে প্লাস্টিক পাবো।
কারণ আমরা কি ইউজ করছি, ম্যানেজমেন্ট করছি না। ঠিক আছে, তাই আমরা যদি 3R ফর্মুলাকে একটু হলেও আমরা যদি ব্যবহার করতে পারি, হয়তো আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিকে যেতে পারবো। কারণ আমরা পড়েছি বা আমরা আগামীতে পড়ব, বা আমাদের যারা তোমাদের যারা ম্যাডামরা আছেন ওরা পড়িয়ে দেবেন, স্যাররা আছেন, যে পলিউশন কিন্তু খুব ছোট থেকে আস্তে আস্তে বড় হতে থাকে, যাকে আমরা বিজ্ঞানের ভাষায় ম্যাগনিফিকেশন বলি। আমরা কি করছি, সাপোজ আমাদের এক সময় 5 গ্রাম পেপার মিল ছিল না, এখন তো নেই। 5 গ্রাম পেপার মিল থেকে যেগুলো কেমিক্যাল ইফ্লুয়েন্স বলি আমরা, সেগুলোকে সরাসরি বরাক রিভারে ফেলে দেওয়া হতো। আমরা ভাবছি বরাক রিভারে ফেলে দিলে আমার কি হবে, আমার তো কিছু আসে যায় না। কিন্তু সেই বরাক রিভারে যে এফ্লুয়েন্টগুলো ফেলে দেওয়া হতো, তার মধ্যে একটা টক্সিক কেমিক্যাল আছে। আমাদের এই যে কাগজগুলো যেগুলো আমরা ব্যবহার করি, এগুলো এত সাদা কারণ সেখানে এক ধরনের কেমিক্যাল কম্পাউন্ড থাকে যেগুলোকে মার্কারি সালফেট বলে। মার্কারি সালফেট, পেপারকে ক্যালেন্ডারিং করার সময় সেই কেমিক্যালটা ইউজ করা হয়, এবং সেই কেমিক্যাল পরবর্তীতে ওয়াশ হয়ে কোথায় চলে যায়, সেই বরাক রিভারে। বরাক রিভারে যাওয়ার পরে সেই মার্কারি আরো কিছু বিক্রিয়ার ফলে অন্য একটা কম্পাউন্ড তৈরি করে, যাকে মিথাইল মার্কারি বলে, এবং সেই মিথাইল মার্কারিগুলো ছোট ছোট যেগুলো মাছ আছে নদীর, সেই মাছ খেয়ে নেয়। তখন তুমি বলছো যে মার্কারি জলে গেলে তো আমার অসুবিধা নেই, মাছই খাবে। তুমি কি মাছ খাও না? তুমি ওদিকে গেলে কাটাখাল থেকে মাছ কিনে আনো, কাটাখালের মাছ সেই বরাকের মাছ। তাই বরাকের ছোট মাছগুলো সেই মার্কারিগুলো খেয়ে বসে আছে। তখন তুমি বলছো আমি তো ছোট মাছ খাই না, আমি বড় মাছ খাই। আসলে ছোট মাছ সবগুলোকে বড় মাছ খায়। তাই সেই মার্কারি ছোট মাছ থেকে বড় মাছে চলে গেল। তাই সেই পলিউটেন্ট বলি আমরা সেগুলোকে, সেই পলিউটেন্টগুলো একটা লেভেল থেকে আরেকটা লেভেলে চলে যাচ্ছে, এবং আলটিমেট ঘুরে ফিরে আমার মধ্যেই চলে আসছে। তাই এইভাবে একটা জায়গা থেকে একটা জায়গায় সেই পলিউটেন্টগুলো ঘুরতে থাকে। তাই আমরা যদি মনে করি যে আমার কিছু হবে না, কিন্তু ঘুরে ফিরে আমারও হবে। আরেকটা ছোট্ট আমরা এক্সাম্পল দিই, একদম ছোট্ট। তোমরা যদি কেউ পেট্রোল পাম্প গিয়ে থাকো, দেখবে বড় বড় করে লেখা আছে লেড ফ্রি পেট্রোল। লেড সীসা যাকে বলি আমরা, ধাতু সীসা। একটা সময় পেট্রোলের মধ্যে লেড ব্যবহার করা হতো। তোমরা হয়তো স্কুলের ক্লাস 10-এ পড়ে নেবে টেট্রা ইথাইল লেড। সেটাকে পেট্রোলের সঙ্গে আগে মেশানো হতো, এখন হয় না, বড় বড় করে লেখা আছে। যখন টেট্রা ইথাইল লেড খুব বেশি করে মিশানো হতো, তখন গাড়িগুলোতে পেট্রোল ঢুকালে গাড়ির এফিসিয়েন্সি হয়, দেখা যেত এফিসিয়েন্সি বেড়ে গেছে, ভেরি গুড। বাট কিছুদিন পরে হঠাৎ আবিষ্কার হয়ে গেল কি, আমাদের ধান যেগুলো, চাউল যেখান থেকে আসে, সেই চাউলের মধ্যে লেড এসে গেছে। কোথা থেকে আসলো লেড? লেড তো চাউলে কেউ দেয়নি। তাই গাড়ি পেট্রোলের সঙ্গে লেড মিশানো ছিল, এবং সেই গাড়ির ধোঁয়া থেকে, ধোঁয়াগুলো কি হলো, আমাদের যে এগ্রিকালচারের ল্যান্ড আছে সেই ল্যান্ডে প্রেসিপিটেশন হলো, এবং সেখানে লেড ডিপোজিট হয়ে গেল, এবং সেই লেডগুলো চাউলের মধ্যে এসে গেল। তাহলে দেখো, একটা ভালো কাজের জন্য দিয়েছিলে, হয়ে গেল কি খারাপ কাজ। এবং আমাদের শরীরে যদি এইভাবে লেড ঢুকতে থাকে আস্তে আস্তে, আমরা অন্ধ হয়ে যাব, চোখ বন্ধ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ভারত সরকার লেডটাকে, সেই টেট্রা ইথাইল লেড যেটাকে পেট্রোলের সঙ্গে মিশানো হতো, টোটালি ব্যান করে দেওয়া হয়েছে। তার পরবর্তীতে আরো কিছু কেমিক্যাল সেই পেট্রোলের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে, জাইলিন, টলুইন, খুব বাজে বাজে কিছু কেমিক্যাল সেই পেট্রোলের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। তোমরা দেখছো যে আমাদের বর্তমান সময়ে এমন কোনো ঘর নেই যেখানে রোগ নেই, এবং আমরা যখন সেই এতদাঞ্চলের হসপিটালগুলো একবার দেখি, জায়গা নেই মানুষের। এত রোগ কোথা থেকে আসে? নিশ্চয়ই এই ধরনের আমরাই রেসপন্সিবল, আমাদের জীবনশৈলী।
এবং এই যে একটু আগে যে ছবিটা ছিল সেখান থেকে যে এলিমেন্টগুলো লেড আছে, ক্রোমিয়াম আছে, নিকেল আছে, ক্যাডমিয়াম আছে, সেগুলো আমাদের জলে, স্থলে, বাতাসে আছে। তাই আমাদের শরীর ভালো থাকবে? থাকবে না। আমরা যদি একবার কেউ কাছাড় ক্যান্সার হসপিটালে গিয়ে দেখি কি অবস্থা মানুষের। বরাক উপত্যকায় প্রায় ঘরে ঘরে ক্যান্সারের রোগী এখন আছেন। ভেরি মাচ আনফর্চুনেট। কেন হচ্ছে? আমরা দেখেছি তার 1% হয়তো বর্তমানে আমরা যারা টবাকো নেই, আমরা গুটখা খাই, পান খাই, ইত্যাদি খাই, তার 33% কাছাড় ক্যান্সার হসপিটাল থেকে বলা হয়েছে যে 33% রোগী অরেল ক্যান্সার হচ্ছে, মুখে ক্যান্সার হচ্ছে। সেটা একমাত্র দায়ী বরাক উপত্যকার বিশেষ করে গুটখা, টবাকো, পান ইত্যাদি। এছাড়া যে বাকি আমাদের ইন্টারনাল যেগুলো অর্গান আছে, দেখা গেছে লিভার ক্যান্সার হচ্ছে, ইন্টেস্টাইনে ক্যান্সার হচ্ছে, রেকটাম ক্যান্সার হচ্ছে, এগুলো সব কিন্তু সেই ধরনের টক্সিক কেমিক্যালের কারণে। টক্সিক এলিমেন্ট, টক্সিক কেমিক্যাল। সুতরাং সেই টক্সিক এলিমেন্টগুলো যদি সলিড স্টেটে থাকে সেগুলোকে ম্যানেজ করা তোমার দরকার, যে কিভাবে ম্যানেজ করতে হবে। আজকে তুমি চিন্তা করো, যেমন আমাদের কলেজে রসায়নবিদ্যা মানে কেমিস্ট্রির যে ডিপার্টমেন্টটা আছে, বিগত 75 বছর হয়ে যাবে প্রায়, ঠিক আছে? 75 বছর থেকে সেখান থেকে বিভিন্ন বিষাক্ত কেমিক্যাল ড্রেন দিয়ে বাইরে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? তুমি যখন কলেজে পড়বে তখন প্র্যাকটিক্যাল করে এটার সঙ্গে সেটা মিশাবে, এই সেই শিখে আসার সময় এগুলো কি করবে? বাড়ি নিয়ে আসবে। কি করবে? ফেলে দেবে বেসিনে। সেই বেসিন থেকে কোথায় যাবে? ড্রেনে। ড্রেন থেকে কোথায় যাবে? পাশের বাড়ির পুকুরে, নালাতে, নদীতে ইত্যাদিতে। তাই একটা এই ধরনের ইনস্টিটিউট কি ধরনের টক্সিক মেটেরিয়াল জেনারেট করছে। তাই সরকার বারবার বলছে যে তোমার কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সেই ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রটোকল কি আমাদের দেখাও। রিসেন্টলি আমরা কি করেছি, আমাদের ওই ল্যাবরেটরির পিছনে একটা পিট আমরা বানিয়েছি এবং বলা হয়েছে সেই জিনিসগুলোকে ডাম্পিং করার একটা গ্রাউন্ড আমরা তৈরি করেছি সেখানে। কিন্তু কতদিন? কারণ আমাদের চাহিদা বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, ছাত্রের সংখ্যা বাড়ছে, ল্যাবরেটরিগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, রিসার্চ ল্যাবরেটরি হচ্ছে, এই ধরনের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, আস্তে আস্তে টেকনোলজি বেড়ে যাচ্ছে। যত টেকনোলজি বাড়বে তত ওয়েস্ট জেনারেট হবে, মেশিন তো নষ্ট হবেই। একটা মেশিন নষ্ট হলে আরেকটা মেশিন আসবে, কিন্তু পুরোনো মেশিনটা কোথায় ফেলে দেবো? কোথায় ফেলে দেবো? এনভায়রনমেন্টে ফেলে দেবো। এনভায়রনমেন্ট ক্রাইসিস হবে। তাই এভাবে আমরা কি করব? দেখো কিভাবে এই যে ওয়েস্টগুলো দেখো, চিন্তা করো একবার। এই ধরনের ওয়েস্ট কিন্তু আমাদের হসপিটালে আছে। আমাদের যখন যারা তোমরা কলেজে যদি কোনোদিন পড়ো দেখবে, এইচএস ফার্স্ট ইয়ারে আমরা একটা ছোট প্রজেক্ট করাই। ছাত্রদের বলে যাও এসকেআই সিভিল হসপিটালে গিয়ে একবার দেখে আসো, কি দেখলে সেটা লিখে দিও। তখন ছাত্ররা ড্রেস করে যখন হসপিটালে যায়, গিয়ে জিজ্ঞেস করে তো ডাক্তারদের, ওরা একটু চিন্তায় পড়ে যায়, বলে কি করবে এগুলো দিয়ে, কোথায় ছাপাবে নাকি, বইয়ে টুয়ে ফটো তুলবে না, কিন্তু জিজ্ঞেস করে। কারণ আমাদের এখানেও সেই ব্যবস্থা নেই আমাদের। তাহলে এখন দেখো প্রায় জায়গাতেই, ভালো কিছু জায়গাতেই এইভাবে গার্বেজগুলোকে কিভাবে সেগ্রিগেট করতে হবে, কিভাবে ম্যানেজ করতে হবে, বিভিন্ন কালারের, যেমন রেড কালার দেওয়া আছে, তার মানে নিশ্চয়ই বোঝা যায় এখানে যেগুলো টক্সিক, খুব ভালো জিনিসটা সেখানে ফেলবো না। এবং আজকালকে বিশেষ করে আমাদের ঘরের যে